Hello friends, hope you are doing well wherever you are right now. কথা বলার কি কোনো প্রয়োজন আছে? অর্থাৎ এই যে আমাদের বাক্যালাপ, একজন ব্যক্তি আর একজন ব্যক্তির সাথে বাক্যালাপ করছেন। বাহ্যিকভাবেও বলছি আমরা সারা দিন সকাল থেকে ঘুমানোর আগে পর্যন্ত এটি শব্দের মাধ্যমে, সাউন্ডের মাধ্যমে, ওরাল কমিউনিকেশন। কিন্তু অন্তরেও যারা হয়তো নীরব তুলনামূলকভাবে, কিন্তু তারা অন্তরেও কিন্তু রানিং কমেন্টারি দিচ্ছে, অর্থাৎ ক্রিকেট বা ফুটবল খেলার মতো কিন্তু তারা ধারাবাহিক ভাষ্যকর। 99.99% মানুষের কথা, অর্থাৎ সারাদিনে যে কোনো বিষয়কে কেন্দ্র করে যে কথাগুলো বলেন বা বলি আমরা, 100টি কথার মধ্যে 99.99% অর্থাৎ প্রায় সবই কথা হচ্ছে কিন্তু মিনিংলেস, অ্যাবসার্ড, প্রিপস্টারাস অর্থাৎ অর্থহীন, ননসেন্স অ্যান্ড ফুল অফ ইন্টেলেকচুয়াল গার্বেজ, আবর্জনা। তাহলে আমাদের প্রায় সমস্ত কথাই অর্থহীন। সেটা রাজনৈতিক হতে পারে, ধর্মীয় হতে পারে, পারিবারিক, সামাজিক, কর্মক্ষেত্র নিয়ে, জীবন নিয়ে আমাদের আড্ডা, আলোচনা। মানুষ কথা না বলে থাকতে পারেন না, তাকে কিছু না কিছু বলতেই হবে। সে কোনো বিষয়ে জানুক বা না জানুক, তাকে একটি ভিউ দিতে হবে। কেন? তাকে কিছু বলতেই হবে। এবং এই যে প্রলোভন একজন ব্যক্তি অন্তরে যখন অনুভব করে, তখন সে কিন্তু পার্টিসিপেট করে বাক্যালাপে, আলোচনায়, ডিবেটে, তর্ক বিতর্ক। এবং এই কথা থেকেই পরিবারের সদস্য হোক, যে কোনো সম্পর্ক হোক, কর্মক্ষেত্র হোক, সমাজ হোক, যে কোনো স্টেজ হোক, এই কথা থেকেই কিন্তু সমস্ত দ্বন্দ্ব, বিভাজন, রাগ, অভিমান, সমস্ত কিছুর কিন্তু জন্ম বা আবির্ভাব হয় এই কথা বলা থেকে। কথা বলা থেকেই অনুতাপ, কথা বলা থেকেই আনন্দ, কথা বলা থেকেই দুঃখ, বেদনা, হতাশা। তো মানুষ কথা বলতে চায় কেন? চলুন এর একটি সাইকোলজিক্যাল ইনভেস্টিগেশন বা এনকোয়ারি করা যাক, এর একটি মনস্তাত্ত্বিক তদন্ত করা যাক। একজন ব্যক্তি যখন আরেকজন ব্যক্তির সাথে কথা বলতে চায়, কোনো কিছু কে কেন্দ্র করে বা গ্রাউন্ড হিসাবে ব্যবহার করে বা এক্সকিউজ হিসাবে ব্যবহার করে, তখন তাদের মধ্যে বাক্যালাপ শুরু হয়, ধীরে ধীরে বাড়তে থাকে। এক্সচেঞ্জ অফ ওপিনিয়ন্স অর্থাৎ মত বিনিময় হয় বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে। এই দুজনের মধ্যেও বাক্যালাপ হচ্ছে এবং দলবদ্ধভাবেও কিন্তু হচ্ছে। প্রত্যেক ব্যক্তি যখন কথা বলেন, তখন তিনি সাইকোলজিক্যালি, এটি ট্রু, যে ভাবেন যে আমি যে ভিউটা দিচ্ছি সেটি গুরুত্বপূর্ণ এবং এই কথাকে বা আমার মতামতকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া উচিত, ভ্যালু দেওয়া উচিত, রেসপেক্ট করা উচিত। কারণ এটি আমি জানি আমার মতে খুব দামি মতামত। অপর পক্ষ যখন অপর ব্যক্তি তার মতামতটি শোনার পর, সেটি সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, হতাশা, ধর্ম, রাজনীতি, পরিবার, যা কিছুই হোক, ব্যক্তিগত অ্যাচিভমেন্ট, তিনি তখন তার কথাটি শোনার পর তিনি কাউন্টার দেন, অর্থাৎ পাল্টা কিছু বলবেন, যে তিনি বোঝাতে চাইছেন পাল্টা কিছু দিয়ে যে তোমার চেয়েও শতগুণে ভালো মতামত আমার কাছে আছে, আমার দৃষ্টিভঙ্গি, আমার ব্যাখ্যা, আমার জীবন বিশ্লেষণ, আমার জীবন উপলব্ধি তোমার চেয়েও গুরুত্বপূর্ণ, শোনো। তো তিনি এবার বলতে শুরু করলেন, অর্থাৎ হি বিগিনস টু ফায়ার a volley of or salvo of bullets। এবার তিনি গোলাবর্ষণ শুরু করলেন তার মতামতের, দৃষ্টিভঙ্গির। তারপরে আবার শুরু হলো
সেই প্রথম ব্যক্তি কিন্তু আবার তাকে কাউন্টার করবে যে দেখো তুমি যেটা বললে সেটা কিন্তু ঠিক নয়, আমি আরো বেটার মতামত দিচ্ছি, তোমার চাইতে আমি বেশি ভেবেছি এই সম্পর্কে, সেহেতু আমার এক্সপার্টিজ অর্থাৎ আমার যে বিশেষজ্ঞর জ্ঞান এবং বিশেষ জ্ঞান সেটি এবার শোনো। এবার শুরু হয়ে গেল তাদের মধ্যে কমিউনিকেশন, ইন্টারাকশন। এটা দুজনের মধ্যেও হতে পারে, গ্রুপেও হতে পারে। পাশে হয়তো আরেকজন শ্রোতা শুনছিলেন, তিনি বলেন না না না, তোমরা দুজন যে মতামত শেয়ার করছো সেটা ঠিক নয়, আমি যে মতামতটা দিতে চলেছি সেটি কিন্তু আরো ফার বেটার এবং আরো ডিপ এবং সাটল, আরো গভীর এবং সূক্ষ্ম। শোনো তোমরা দুজন আমার কথা। তিনি এবার পার্টিসিপেট করলেন, অংশগ্রহণ করলেন, আলোচনা জমে উঠেছে, আড্ডা জমে উঠেছে, তর্ক জমে উঠেছে। তার মানে বোঝা যাচ্ছে যে ইট ইজ এ কম্পিটিশন, অর্থাৎ একটি প্রতিযোগিতা। কথা বলা কারোর সাথে মানে হচ্ছে সে একজন প্রতিযোগী, কম্পিটিটর। আর এই কম্পিটিশন কিন্তু সাধারণ কম্পিটিশন নয়, অর্থাৎ সাধারণ সহজ সরল প্রতিযোগিতা নয়, এটি খুব হার্ড কম্পিটিশন, একটি জটিল এবং কঠোর এবং কঠিন প্রতিযোগিতা। যে এই প্রতিযোগিতায় আমাকে জিততেই হবে, কারণ আমার কাছে ফার 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 বেটার ভিউজ আছে জীবন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, পরিবার সম্পর্কে, আধ্যাত্মিকতা সম্পর্কে, গড সম্পর্কে, দর্শন সম্পর্কে, ইতিহাস সম্পর্কে। এই যে হার্ড কম্পিটিশন, প্রত্যেকে কিন্তু হার্ড কম্পিটিটর এই মহলে। এর কারণ হচ্ছে প্রত্যেক ব্যক্তির কাছে আছে কিন্তু একটি বই, প্রত্যেক ব্যক্তির কাছে একটি বই, সেই বইটির নাম হচ্ছে আমার আত্মজীবনী, মাই অটোবায়োগ্রাফি বা মেমোয়ার। তো আমার আত্মজীবনীর পৃষ্ঠা সংখ্যা কত? অগণিত, অর্থাৎ গুণে শেষ করা যাবে না, অসংখ্য, কাউন্টলেস, ইননাম্বারেবল। সে যেহেতু তার আত্মজীবনী শোনাতে চায়, সেহেতু অপর ব্যক্তির যত বড়ই তার আত্মজীবনী শোনাক না কেন, তাকে আমার ওভারটেক করতে হবে, সারপাস করতে হবে, আউটরান করতে হবে। যেই আমার আত্মজীবনীতে আছে আমার বাবা বেস্ট, আমার ধর্ম বেস্ট, আমার মতামত বেস্ট, আমার পরিবার বেস্ট, আমার ভুলগুলোও খুব দামি এবং মূল্যবান, শিক্ষণীয়, এবং আমি যা কিছু করি, যা কিছু ভাবি, যেভাবে পোশাক পরি, যেভাবে হাঁটি, যেভাবে কথা বলি, সব কিছু অনুকরণযোগ্য এবং সব কিছু বেস্ট। এই যে আমার আত্মজীবনী, আমার বাগান, আমার ফুল, আমার বাড়ি, আমার 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 মাই 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 মাই, দিস ইগো ইজ অ্যান এন্ডলেস জার্নি। এই অহমিকা হচ্ছে আমাদের আত্মজীবনীর লেখক যিনি, তিনি কিন্তু সর্বদা সারপাস করতে চান, অপরকে হারাতে চান এই কম্পিটিশনে। এবং এই কম্পিটিশনের জন্যই মানুষ কিন্তু কথা বলতে চায়, অর্থাৎ তাকে আমাকে হারাতে হবে, ডিফিট করতে হবে, তাকে লোয়ার করতে হবে, ছোট করতে হবে, এবং আমি যাতে ডোমিনেট করতে পারি, আমি যাতে সেখানে এক্সেল করতে পারি। এবং এই কম্পিটিশনে আমি কখনো নত হব না, কারণ আমার কাছে আমার আত্মজীবনী কিন্তু খুব রঙিন এবং খুব দীর্ঘ গবেষণার পর আমি আমার আত্মজীবনী লিখেছি এবং আমি অনেক কিছু জানি, তোমাদের চাইতে অনেক ভালো কিছু, বেটার কিছু জানি যে কোনো টপিক সম্পর্কে, গড, ধর্ম, রাজনীতি, পরিবার, শিক্ষা, এই ব্যবস্থা, সেই সিস্টেম, সব। তাই আমি বলছি তোমরা শোনো, তুমি যদি বলো তোমার চাইতে আমি বেটার দেব। এইখান থেকেই শুরু হচ্ছে সমস্ত বিবাদের কেন্দ্র, অর্থাৎ সমস্ত কনফ্লিক্ট, ডিভিশন, সাইকোলজিক্যাল ট্রমা, অপমান, হার্ট আপসেটিং মুড, সম্পর্ক খারাপ, হাজব্যান্ড ওয়াইফের সেপারেশন, ডিভোর্সেস, অর্থাৎ পরিবারের প্রত্যেক সদস্য আরেকজন সদস্যকে হারাতে চাই একইভাবে, যেটা আমরা কর্মক্ষেত্রে করি, যাত্রাপথে করি এবং সারাটি দিনে যা করি। এবং
এই হার্ড কম্পিটিশনে সবাই অংশগ্রহণ করতে চায়, কারণ মানুষের ইগোই হচ্ছে এটা যে সে হারতে পছন্দ করে না। কিন্তু কে কথা বলবে না, অর্থাৎ বললেও সেটা হয়তো খুব আর্জেন্সি বা এমার্জেন্সিতে হয়, খুব যদি এক্সট্রিমলি এটা নিডফুল হয় বা নেসেসারি হয় এক্সট্রিমলি, তাহলে হয়তো দুই একটি কথা বলবেন যারা আলোকিত ব্যক্তিরা আছেন, যারা মহান মহান সাহিত্যিক আছেন, যারা দার্শনিক আছেন, যারা মনস্তত্ত্ববিদ আছেন, যারা বিজ্ঞানী আছেন, যারা বিশাল মাপের আধ্যাত্মিক লোক, বিশাল মাপের বা অতীন্দ্রিয়বাদী, তারা কারো সাথে কথা বলেন না। জানেন উনি ভালো করে যে কথা মানে হচ্ছে মানসিক অস্থিরতার লক্ষণ, অর্থাৎ সাইকোলজিক্যাল রেসলেসনেস, আর এক ধরনের বলতে পারেন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, অর্থাৎ আমার মাইন্ডে প্রবলেম আছে, তাই আমি কথা বলার প্রয়োজন অনুভব করছি, আমি আমার কাছ থেকে পালাতে চাই, আমার সাইলেন্স পছন্দ হয় না। তো কি করা উচিত? টোটাল সাইলেন্স, পিওর সাইলেন্স, শুদ্ধ নীরবতা, শুধু জগৎকে নীরব দ্রষ্টার মতো দেখা, এবং ট্রাই টু গো ডিপার ইনটু দ্য মিস্ট্রি অফ এভরিথিং, প্রত্যেকটি রহস্য, প্রত্যেকটি সিক্রেটের গভীরে হৃদয়ে পৌঁছানো এবং নীরবে তাকে দেখা, কারো সাথে কোনো বাক্যালাপ না করে। যদিও মানুষ, ম্যান as a social or political entity is extremely loquacious, garrulous, hyper talkative, very chatty, অর্থাৎ প্রচন্ড তিনি বকবক করেন, আর এই বকবক থেকেই সমস্ত মানসিক অস্থিরতার কারণ, নিউরোলজিক্যাল প্রবলেম, অর্থাৎ আমাদের মাইন্ডে হাজারো রকমের সমস্যা হয় সাইকোলজিক্যাল ট্রমা থেকে এবং এই অস্থির মন থেকে, কারণ সর্বদা আমরা কিছু বলতে চাই, না বললেও পস্তানা, কথা বলেও পস্তানা। তাই মানসিক যত রোগ আছে ম্যাক্সিমাম, আর মানুষের একটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেই ছিল একটি রিপোর্টে, সার্ভেতে, যে 92% অর্থাৎ 92% রোগ হচ্ছে মেন্টাল, মানুষের অর্থাৎ মাইন্ড থেকে তৈরি হয়। যেহেতু আমরা মাইন্ড দিয়ে কনজিউম করছি, শুধু বডি খাচ্ছে না, আমরা যে খাবার খাচ্ছি রুটি বা ভাত, শুধু বডি খাচ্ছে না, মাইন্ড কিন্তু দিন রাত বেশি খাচ্ছে, এবং বডি তো 3 বার হয়তো বা 2 বার, কারো হয়তো 4 বার খাচ্ছে বা কেউ 5 বার, কিন্তু মাইন্ড তো কনস্ট্যান্টলি, পারপেচুয়ালি, কন্টিনিউয়াসলি কনজিউম করেই যাচ্ছে, খেয়েই যাচ্ছে। মাইন্ডের মতো গ্লাটন অর্থাৎ অতি ভোজনকারী ব্যক্তি পৃথিবীতে নেই। মাইন্ড সর্বদা কনজিউম করছে, খাচ্ছে, সে দেখছে, এবং এই খাবার অদৃশ্য, ইনভিজিবল, সে খাচ্ছে, এতটা পরিমাণে খেয়েছে মাইন্ড যে মাইন্ড এবার বাস্ট হওয়ার উপক্রম হয়েছে, অর্থাৎ এবার সে সিমটম তৈরি দেখাচ্ছে, সে রোগের, সম্পর্ক খারাপ, মানুষ ভালো নেই, ইনসোমনিয়া, রাত্রে ঘুম নেই, ভয়, অ্যাংজাইটি, কারণ মানুষ মাইন্ড অর্থাৎ মানবীয় মন আমাদের যেহেতু অতি ভোজনকারী একজন ব্যক্তি, অর্থাৎ গ্লাটন, সে মহাভারতের ভীম, সেহেতু সে অসুস্থ হতে বাধ্য। তাই সমস্ত জ্ঞানী ব্যক্তিরা পৃথিবীর প্রাচীনকাল, মধ্যযুগ এবং আধুনিক যুগ পর্যন্ত বা এখনো, মানুষ কথা বলার প্রয়োজন কখনো অনুভব করেনি যে আমাকে কথা বলতে হবে। তো একটা বয়স আছে, অর্থাৎ সেই বয়সটা হয়তো কারো 50, কারো 60, কারো 70। আমরা দেখি ঠাকুরদা, দাদু, ঠাকুমা, দিদিমা, নানা, নানি, সবাইকে দেখি একটা বয়সে এসে তারা সাইলেন্ট হয়ে যায়, অর্থাৎ নীরব হয়ে যায়। তারা কাঁথা সেলাই করছে বা ফুলের গাছে জল দিচ্ছে আপন মনে। তারা দেশের অর্থনীতি কি, দেশের রাজনীতির অবস্থা কি, সাম্প্রদায়িক কেমন অবস্থা আছে দেশের বা মহলের, সমাজের, তারা প্রত্যেকটা জিনিসের প্রতি তখন উদাসীন। কিন্তু তারা খুব দেরিতে বুঝে ফেলেছেন জিনিসটি, অর্থাৎ তাদের মৃত্যুর যখন স্টেজ আসছে তখন তারা বুঝতে পেরেছেন জীবন যে ননসেন্স, অর্থাৎ জীবন, এই টোটাল জীবনটা হচ্ছে একটি অর্থহীন, অ্যাবসার্ড, প্রিপোস্টারাস, মিনিংলেস। কখন বুঝলেন? যখন 70-80 বছর বয়স হলো আমাদের গুরুজনদের, তখন তারা বুঝলেন। খুব দেরি করে ফেলেছেন, কারণ সারাটা লাইফ ভুগে ফেলেছেন ততক্ষণে।
সেই উপলব্ধি যদি আমাদের আর্লি স্টেজে চলে আসে যে কথা বলার কোনো প্রয়োজন নেই, এক্সট্রিম নেসেসিটি ছাড়া, অর্থাৎ খুবই যখন এমার্জেন্সি দেখা দিবে তখন দুই একটি কথা জাস্ট সেটি প্রয়োজনীয়, তো আমাদের সারাটি দিনের কথা হচ্ছে অপ্রয়োজনীয়। কারণ আমরা যেহেতু অটোবায়োগ্রাফার, আমরা আত্মজীবনের লেখক, যেহেতু আমাদেরকে ইন্টেলেকচুয়ালি সাইকোলজিক্যালি সবাইকে যেহেতু ডোমিনেট করতে হবে, হাজব্যান্ডকে ডোমিনেট করতে হবে, ওয়াইফকে ডোমিনেট করতে হবে, মাকে ডোমিনেট করতে হবে, দাদাকে ডোমিনেট করতে হবে, অমুক নেতাকে ডোমিনেট করতে হবে, অমুক গুরুকে ডোমিনেট করতে হবে, অমুক বন্ধুকে, কলিগকে, সহকর্মীকে, বান্ধবীকে, বন্ধুকে, সবাইকে ডোমিনেট করতে হবে বেটার ভিউ দিয়ে। আর এই ভিউ আমি একাধিকবার অনুভব করেছি যে এই ভিউ হচ্ছে টোটাল ননসেন্স। কারণ এই জগতে কোনো স্থায়ী বাস্তবতা বলে কিছু নেই, সব কিছু এভার চেঞ্জিং, সমস্ত কিছু পরিবর্তন হচ্ছে। অর্থাৎ কোনো জিনিস তার অবস্থায় বেশিক্ষণ থাকতে পারে না, সেটি ইলেকট্রন হোক, প্রোটন হোক, নিউটন হোক, অর্থাৎ ম্যাটার ইন মোশন। সেটি প্রাত্যহিক জীবনেও আপনার পীড়া, দুঃখ, হতাশা, অভিমান, এই যে কথা বলা থেকে ভেতরেও কথা, বাইরেও কথা, ট্রাফিক রাস্তায় দেখে বিশাল জ্যাম দেখে আমরা অস্থির, আমি যাচ্ছি গাড়িতে, কিন্তু আমি জানি যে এপিকটেটাস বলেছেন বা আমি অনুভব করেছি যে এটি কিন্তু দীর্ঘস্থায়ী নয়। এই ট্রাফিক বা জ্যাম বা এই যে বিবাদ আমার সামনে বেশিক্ষণ থাকবে না। কারণ কোনো জিনিস এই মহাবিশ্বের তার নিজস্ব জায়গায় বেশিক্ষণ থাকতে পারে না, এটাই হচ্ছে শাশ্বত নিয়ম, অর্থাৎ ইটারনাল ল, পারপেচুয়াল ল। যে কোনো জিনিস পৃথিবীর, কোনো সুখ, স্বাচ্ছন্দ্য, কোনো ব্যর্থতা, পভার্টি, রিচনেস, প্রসপারিটি, কোনো কিছু তার নিজস্ব অবস্থায় থাকতে পারে না বেশিক্ষণ। যে বুঝেছে সে জানে যে সমস্ত মতামত হচ্ছে মিথ্যা, সমস্ত মতামত, সমস্ত কথা, সমস্ত ওয়ার্ড, সমস্ত দৃষ্টিভঙ্গি, সমস্ত বিষয়ের জ্ঞান সব মিথ্যা, ফলস, ইলিউশন, ডিলিউশন, গ্র্যান্ড ডিলিউশন। যেহেতু দেয়ার ইজ নাথিং হুইচ ইজ পার্মানেন্টলি ফিক্সড ইন দ্য ওয়ার্ল্ড অফ ট্রুথ, অর্থাৎ সত্যের জগতে কোনো কিছু চিরস্থায়ী নয়। কোনো ঢেউ, কোনো স্রোত নদীর, কোনো আবহাওয়া, কোনো কিছু, এই সূর্য, গাছ, কোনো কিছু তার বর্তমান অবস্থায় বেশিক্ষণ থাকতে পারবে না। যে তাই সেহেতু আমার আগের মতটি ভুল হতে বাধ্য, আরেকটি নতুন মত আসবে। কেন? যেহেতু পরিস্থিতি নতুন হয়ে গেছে, ব্যক্তি নতুন হয়ে গেছে। তাই সাইলেন্স, জীবনে যদি কোনো কিছু সত্য হয় পার্মানেন্টলি, চিরস্থায়ীভাবে, সেটি হচ্ছে সাইলেন্স। সো এন্টার ইনটু সাইলেন্স এন্ড এনজয় দ্য ভাইব্রেশন এন্ড দ্য throbbing pulsation of this existence deep into your meditation. ধ্যানে এই জীবনের প্রত্যেকটি মুহূর্তকে অনুভব করা নীরব দ্রষ্টা হিসাবে, এবং একটিও কথা নয়। তাহলে আমি এতগুলো কথা বললাম কেন? এই ঘটনাটি হচ্ছে চাইনিজ সেই প্রাচীন দার্শনিকের মতো, অর্থাৎ লাও জু, তার বিখ্যাত কালজয়ী এবং ধর্মগ্রন্থের ওপরে অনেক তার জায়গা, তাও তে চিং, উচ্চারণে বলা হয় দাও দে চিং, অর্থাৎ তাও তে চিং। তাও তে চিং এ বলাই হয়েছে যে টোটাল সাইলেন্সের কথা। কিন্তু সমালোচকরা বলছেন তাহলে তিনি এত কথা বললেন কেন? কথা বলার যখন প্রয়োজন নেই এত কথা বলেন। বলছে কিছু লোককে বা কিছু মানুষকে জাগাতে হলে তখন ন্যূনতম কথার প্রয়োজন আছে। তাই লাওজু অতগুলো কথা বললেন, বইয়ে লিখলেন, দার্শনিক। তো এত কথার প্রয়োজন তো ছিল না, কারণ ওই কথাগুলোর মাধ্যমেই সে কিন্তু রিয়েল ট্রুথে এবার পৌঁছাতে শুরু করবে। থ্যাংক ইউ।